গল্পের ঢেবে ঢেবে বন্ধু আপনাদের স্বাগত। আমার চ্যানেল আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে নতুন নতুন গল্পের আনন্দ নিন। আজকের গল্প নিরাময়ের আয়োজন, লেখক তৃণঞ্জন গঙ্গোপাধ্যায়। এভাবে প্রশ্রয় দিচ্ছ কেন প্রবীরকে? তার মুখ থেকে মাসে দু একবার মদের গন্ধ পেলে লিপিকা দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে শোয়। কলকাতার যাবতীয় আবর্জনা নিয়ে বয়ে যাওয়া বাগজোলা ক্যানেল ইটছড়ার দূরত্বে, তাই ভনভনে মশায় এ বাড়ি সারাক্ষণ ভরে থাকে। স্কুল থেকে ফিরে লিপিকা জানলাগুলো দিয়ে দেয় পটাপট। প্রথম বিকেল থেকেই ঘরে হাওয়া বাতাস ঢোকা বন্ধ। কীরকম এক ভ্যাপসা গরমে এই ঘরের দুই বাসিন্দা লিপিকা রুদ্র ঘামতে থাকে। পাখার হাওয়া যথেষ্ট নয়, তার উপরে দেয়ালের দিকে মুখ করে বিছানায় মশারির কোণে সরে গেলে তো আরও গরম লাগবে। লিপিকার আবার গরম বাতিক খুব। মাঝে মাঝেই মাঝরাতে উঠে ফ্রিজের কনকনে ঠান্ডা জল ঢকঢক করে গলায় ঢালে। সেই লিপিকাও রুদ্রের মুখ থেকে মাসে দু একবার মদের গন্ধ পেলে দেয়ালের দিকে মুখ করে বিছানায় কোণে গিয়ে কাঠ হয়ে শুয়ে থাকবে। গরমে ঘেমে চান করে গেলেও রুদ্রের মুখোমুখি হবে না। কিন্তু সেই লিপিকা কি করে প্রবীরের এই মুহূর্তে এ বাড়িতে বসে মদ খাওয়াকে মেনে নিচ্ছে? শুধু মেনে নিচ্ছে নয়, রীতিমতো প্রশ্রয় দিচ্ছে। লিপিকা রান্নাঘরে গিয়েছিল। ছোট্ট কাঁচের প্লেট হাতে ফিরে এসে খুব প্রগল্ভ হেসে বলল, টমেটো সস আর পেঁয়াজ ছাড়া কিছু নেই এই মুহূর্তে। কাফি কাফি বলে দাড়ি চুলকে গোফের নিচে সরু হাসি ভাসিয়ে তুলল প্রবীর। হাত বাড়িয়ে প্লেটটা নিয়ে নিল। সামনের ছোট বেতের টেবিলের ওপর নামিয়ে রেখে বলল, একটু জল লাগবে যে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। লিপিকা সহজভাবে ঘাড় নাড়ে। রুদ্র দেখে লিপিকার দু চোখে প্রবীরের মদ্যপান নিয়ে বিন্দুমাত্র আপত্তি নেই। কি করে হচ্ছে এটা? রুদ্রের চোয়াল দুটো মৃদু শক্ত হয়। জানলা দিয়ে বাইরের রাস্তায় অলস রোদের মধ্য দিয়ে কিন্ডারগার্টেন স্কুলের ছেলে মেয়েদের ভ্যান রিক্সা চলে যাওয়া দেখে। ওদের স্কুলের ছুটি হয়ে গেছে, তার মানে 12:15। এ সময় রুদ্রকে একতলায় গিয়ে রিজার্ভারের চাবি খুলে দিতে হয়। লিপিকা স্কুলে চাকরি করে, রুদ্রকে তাই সামলাতে হয় ঘর সংসার। এতে অবশ্য কোনো অসুবিধে নেই রুদ্রের। ঘরের কাজ করেও সময় পাওয়া যায় অনেকটা। 10টা 5টার অফিস করলে কি এতটা সময় পাওয়া যেত? তখন কোথায় থাকতো তার ছবি আঁকা? এই বেশ ভালো আছে। রুদ্র খদ্দরের পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে বেতের চেয়ার ছেড়ে একটু তাড়ার ভাব এনে উঠে দাঁড়ালো। প্রবীরকে বলল, তুই বস, আমি নিচে গিয়ে রিজার্ভারের চাবিটা খুলে দিয়ে আসি, নাহলে সারাদিন আবার জল খাওয়া যাবে না। প্রবীর বলল, বসবো কি রে, তুই খাবি না? ওসব চাবি ঠাবি পরে খুললেও চলবে, তুই বস তো। লিপিকার দিকে তাকিয়ে বলল, ওই তো ও খুলে দিয়ে আসবে। রুদ্র আলতো করে দেখল লিপিকাকে। এমন কথার পরেও লিপিকা নীরব। সে যদি বলতো কথাগুলো, তাহলে তো এতক্ষণে বাতাসে আগুন ধরে যেত। একদিন সবে রং তুলি ডুবিয়েছে লিপিকা সেদিন বাড়িতে। মাধ্যমিকের মেয়েদের টেস্টের খাতা দেখছে। বিছানায় শুয়ে দেখল ঘড়ির ওপরে চোখ পড়ে যাওয়ায় বারান্দার রং তুলি নিয়ে বসে থাকা রুদ্রের উদ্দেশ্যে বলেছিল, কি গো, নিচে গিয়ে রিজার্ভারের চাবিটা খুলে দিয়ে এসো না। রুদ্র বিরক্ত হয়েছিল, রেগে উঠেছিল। উঁচু গলায় বলেছে, আমি ক্যানভাসে রং চাপিয়েছি, আমি খাতা দেখছি। তোমার খাতা দেখার আমার ছবি আঁকা এক হলো? সব মানুষের কাজই কাজ, সকলেই সমান। এই যে শ্রদ্ধাপূর্ণ ভাবনাটা তোমার কথার ভেতরে থাকে, সেটা আসলে বানানো বলো। রুদ্র ও কথার উত্তরে রীতিমতো ক্ষেপে উঠেছিল। প্রায় চেঁচিয়ে বলেছিল, ছাত্রী পড়াতে পড়াতে তুমি সবাইকে তোমার ছাত্রী মনে করতে শুরু করেছো। সবসময় এমন দিদিমণি মার্কা কথা বলো না। দিদিমণি মার্কা কথা কেন? এই দিদিমণির কথাই তো তোমার ভাবনার স্ফুরণ ঘটাতো এক সময়। কথাগুলো বলে ত্রস্ত পায়ে সিঁড়ি ধরে নিচে নেমে গিয়েছিল লিপিকা, চাবিটা খুলবে বলে। ওই ঘটনার পরে নিজের সঙ্গে নিজেই একটা সমঝোতা করেছিল রুদ্র। এ বাড়িতে এ সংসারে থেকে ছবি আঁকতে গেলে কিছু কিছু কাজ তাকে করতে হবে। উনি রাগ করলে চলবে না। ছবিকেই জীবনে সবচেয়ে বেশি ভালোবেসেছে, তাই আর অন্য কিছু ভাবেনি। স্কুলের গণ্ডিও পেরোনো হয়নি। একটা নির্ভরতা দরকার। নির্ভরতার জন্যে সেই সব দিনে আকুল হয়ে উঠেছিল রুদ্র। ছবি, শিল্প, নাটক, কবিতা নিয়ে তাদের যে কফি হাউসের জগৎ ছিল, সেখানে এসে পড়েছিল লিপিকা। তার জগৎ MA, MPhil, B.Ed। সেই জগতের ছত্রে ছত্রে কত মহান স্রষ্টার কথা। তাদের ওই বীজ, ওই রুদ্র, শ্যামল, প্রবীর, অনির্বাণ, আরও কতজন।
এমনই মনে হয়েছিল লিপিকার। জড়িয়ে গিয়েছিল রুদ্রের সঙ্গে। তারপর ডায়মন্ড হারবার, দক্ষিণেশ্বর, কোলাঘাট, কত না জল রঙের ল্যান্ডস্কেপ সাক্ষী হওয়া। কিন্তু রুদ্র মনে করে ওই জড়িয়ে যাওয়া আসলে লতাগুল্মের কোনো শক্তপোক্ত গাছের গুঁড়িতে জড়িয়ে যাওয়া। কোনো মূল্যবান লতাগুল্ম যা দিয়ে হয়তো তৈরি হয় পৃথিবীর কোনো মহৌষধি, তার তো বেড়ে ওঠার সময় কোনো না কোনো অবলম্বনের দরকার হয়। তাই লতাগুল্ম যখন পরিপূর্ণ হয়ে ওঠে তখন তার দাম হয় সহস্র কোটি মুদ্রা। অথচ তারও তো বেড়ে ওঠার সময় সামান্য একটা বাঁশের খুঁটির অবলম্বনের প্রয়োজন পড়ে। রুদ্র মনে করে সে লতাগুল্ম আর লিপিকা যেন সেই অবলম্বন। দুজনের ভেতরে এখন যে সম্পর্ক তার এমনই এতটা মানে ঠিক করে দিয়েছে রুদ্র। না হলে আর কী বা রয়ে গেছে এই সম্পর্কের ভেতরে? লিপিকার মুখের দিকে তাকিয়ে রুদ্র তো তাই মনে হয় যে শিল্পীকে জানতে গিয়ে জানার ইচ্ছে থেকে মিশতে এসে তাকে ভালোবেসে ফেলার কথা লিপিকা যা বলতো তা তো মিথ্যে। সত্যি আসলে সাধারণ মানুষের শিল্পীর প্রতি যে একটা অলীক মোহ থাকে তার থেকেই নিজেকে ও জড়িয়ে ফেলেছে রুদ্রর সঙ্গে। এখন বুঝতে পারে ভুল করেছে, তাই বেশি বেশি করে সংসারী হয়ে উঠতে চায়, সংসারের জাঁতা কলে পিষে ফেলতে চায় রুদ্রকে। কিন্তু অনেক দিন পরে, প্রায় এক যুগ পরে এ বাড়িতে হঠাৎ করে ঢুকে পড়ে এই সাংসারিক আবহাওয়া, এই নিয়মের পরিমণ্ডল। লিপিকার পছন্দ অপছন্দের যে সীমারেখা তা যেন অতি সহজেই ভেঙে দিচ্ছে প্রবীর। কি করে হচ্ছে এটা? প্রবীর পেরে উঠেছে নাকি লিপিকাই ওকে পেরে উঠতে সাহায্য করছে? কফি হাউসের সেই আড্ডায় থাকতো ছবি আঁকি রুদ্র, কবিতার লিটল ম্যাগাজিন নিয়ে থাকা প্রবীর, এমটেকের শ্যামল, ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিজনেস ম্যানেজমেন্ট করতে আসা নম্রতা আর সায়নী। লিপিকা যেন কিভাবে জুটে গিয়েছিল। পুরো দস্তুর ঝালমুড়ি আড্ডা। আড্ডা চলাকালীন কে যেন একবার হো হো করে হেসে উঠে কথাটা বলেছিল। হাসেনি শুধু প্রবীর, সিরিয়াস স্বরে বলেছিল, ওরকম চিপ করে দিস না ব্যাপারটাকে, ঝালমুড়ি আড্ডা না বলে বল এই সময়ের আড্ডা। প্রবীর কবিতা লিখত, কথা বলতো কবিতার মতো, সমস্ত জীবন যাপনটাকে কবিতা করে তুলতে চেয়েছিল। এমন সময় এমন এমন কথা বলে উঠত যে আড্ডার গতি স্তব্ধ হয়ে যেত, চিন্তাশীল হয়ে উঠত সকলে। রুদ্র লক্ষ্য করেছে কয়েক মুহূর্তের জন্য আড্ডা থামিয়ে সকলে প্রবীরের কথাগুলো নিয়ে ভাবলেও শেষ পর্যন্ত প্রবীরের ব্যাপারে কেউ উৎসাহী করে তুলতে পারেনি কোনো দিন। মেয়েদের মধ্যে কোনো আবেদনই তৈরি করতে সক্ষম হয়নি প্রবীর। কিন্তু আজ রুদ্রের মনে হচ্ছে প্রবীরের সম্পর্কে যা ভেবেছে, যা জেনেছে তা হয়তো সবই ভুল। লিপিকার হৃদয়ের গভীর আড়ালে প্রবীরের প্রতি ক্ষীণ একটা দুর্বলতা হয়তো রয়েছে, ঔজ্জ্বল্যহীন, সবসময় এক দু চোখে এক বিচিত্র উদাসীনতা লেগে থাকা পাগলাটে বেনিয়মী প্রবীরকে জীবনসঙ্গ হয়তো করেনি লিপিকা, কিন্তু হৃদয়সঙ্গী করেছিল আড়ালে। প্রবীরের অনুপস্থিতিতে তার কথা উঠলে লিপিকা হাসতে হাসতে বলতো, কীরকম ছাগলের মতো চোখ দুটো না। কথাটা বলতো আর বলেই ফের হেসে উঠত। অথচ আজ কেন জানি না রুদ্রের বারবার মনে হচ্ছে এই হাসিটা নিখুঁত অভিনয় ছিল লিপিকার। না হলে এমনভাবে প্রশ্রয়টাকে বাড়িয়ে তুলছে কেন লিপিকা? দীর্ঘদিন পরে ওদের সঙ্গে দেখা করার জন্যে হঠাৎ করে প্রবীরের এ বাড়িতে প্রবেশের পর থেকে রুদ্রের ওপরে লিপিকার ভেতরে একটা প্রবল রাগ জন্ম নিয়েছে। সেটা বুঝেছে রুদ্র। এটাও বুঝেছে রাগ হওয়াটাই স্বাভাবিক, মেটাক না যত খুশি রাগ, কিন্তু অত তাড়ার কি আছে? আগে প্রবীর এ বাড়ি থেকে চলে যাক, একটা মিথ্যে গল্প, কাজের ব্যস্ততা দেখিয়ে যত তাড়াতাড়ি পারে প্রবীরকে বাসে তুলে দিয়ে আসুক রুদ্র, তারপর নয় হবে। অথচ তা না করে বাড়িতে যাতে প্রবীর আরও কিছুক্ষণ থাকে তারই আয়োজন করছে লিপিকা। প্রবীরকে যেন একটা অস্ত্র করে তুলে ধরছে তার বিরুদ্ধে সেই রাগটাকে মিটিয়ে নেওয়ার জন্য। এটা কি শুধুই রাগ মেটানো, নাকি একভাবে পুরনো বন্ধুর প্রতি ঘুমিয়ে থাকা পুরনো রোমাঞ্চকে জাগিয়ে তোলা? নিচে রিজার্ভারের চাবি বন্ধ করার জন্যে এ ঘর থেকে যাওয়ার সময় দেখেছিল দুটি গ্লাসে পেগ বানিয়ে ফেলেছে প্রবীর। নিচে চাবিটা বন্ধ করে ওপরে ফিরে আসতে একটু বেশি সময় নিয়েছিল রুদ্র, আর ওপরে ফিরে মদ ঢালা গ্লাস দুটোর দিকে তাকিয়ে বলে উঠেছিল, আমি তো খাবো না। প্রবীর ছোট মৃদু হাঁ এনে বলেছিল, খাবি না মানে? খাবো না মানে এ সময় আমি খাই না, এ সময় তুই খাস না? কথাটা বলে প্রবীর হো হো করে হেসে উঠেছিল। লিপিকার চোখে চোখ রেখে ফের দৃষ্টি ঘুরিয়ে নিয়েছিল রুদ্রের দিকে, বলল, বিয়ের পরে খুব উন্নতি হয়েছে রে তোর। রুদ্র চেয়ার টেনে বসতে বসতে বলল, উন্নতির কি হলো এতে? সাত সকালে তুই ছাড়া দেশে মদ্যপানটা করেটা কে? রুদ্র লক্ষ্য করল এ কথায় প্রবীরের মধ্যে সামান্য ভাবান্তরও ঘটল না।
নিজের গ্লাসে জল ঢেলে রুদ্রের উদ্দেশ্যে বলল, দেখ তোর গ্লাসে কতটা জল ঢালবো। আমি খাবো না প্রবীর। রুদ্রর স্বর এখন বেশ গম্ভীর। আর চোখে তাকালো লিপিকার দিকে। আশা করেছিল লিপিকার দিক থেকে সকালবেলাতেই মদ্যপানের বিরুদ্ধে প্রতিবাদ আসবে, কিন্তু রুদ্র লক্ষ্য করেছিল এই মুহূর্তে লিপিকার চোখে কোনো প্রতিবাদ তো নেই, উল্টে প্রচ্ছন্ন এক প্রশ্রয়। খুব কৌতুক ভরা চোখে প্রবীরের গ্লাসের মধ্যে জল মেশানো দেখছে। একটা গ্লাস উঁচু করে রুদ্রের মুখের সামনে তুলে ধরল প্রবীর। বলল, নে। গ্লাসটা নিয়ে নিল রুদ্র। প্রবীর বলল, কফি হাউসের দিনগুলোর কথা মনে পড়ে? তখন তো কোনো দিন তুই আর আমি মদ দিয়ে মুখ ধুয়েছি। রুদ্র উত্তর দিল না। প্রবীরের হাত থেকে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে শেষ করে ঠক শব্দে নামিয়ে রাখল টেবিলের উপর। প্রবীরের মনে হলো রুদ্র আজ তার সঙ্গে মদ্যপান করছে না, ডাক্তারের নির্দেশে কোনো তেতো ওষুধ গিলছে। লিপিকা ওদের দুজনের দিকে তাকিয়ে বলল, তোমরা বসো তাহলে, দেখি পাশের পাড়া থেকে কিছু আনা যায় নাকি। প্রবীর বলে উঠল, পাশের পাড়া কেন? এ পাড়ায় তো আজ সব দোকান বন্ধ, সোমবার না। লিপিকা চলে গিয়েছিল আর রাগে গা রিরি করে উঠেছিল রুদ্রের। এতটা আবেগ প্রবীরের প্রতি লিপিকার, এত আতিথ্যের হেতু? মাসের মধ্যে একদিন দুদিন তার মুখ থেকে মদের গন্ধ যার কাছে অসহ্য, সেই এখন মদের চাটের জন্যে পাশের পাড়ার দোকানে ছুটছে। সকালে হঠাৎ করে প্রবীর যখন ঢুকে পড়েছিল এ বাড়িতে, চমকে ওঠে রুদ্র। শেষ পর্যন্ত চলে আসবে কল্পনাতেও আনতে পারেনি। আজকাল তেল রঙের কাজ আর করে না রুদ্র। করে না বললে ভুল, আসলে ক্যানভাসের ওপর তেল রঙের কাজে যে ছবি শিল্পীর একটা অনিন্দ্য সুন্দর ভাবনা ফুটে ওঠে, তার আজকাল রুদ্রর কল্পনা জগৎ স্থান করে নিতে পারে না। আজকাল আর ভাবনার জন্ম হয় না তার মস্তিষ্কে। আর হই বা কী লাভ? ছবিগুলো তৈরি হওয়ার পরে এক্সিবিশন করো, দেশের বিভিন্ন প্রান্তে পাঠাও, বিদেশে পৌঁছে দাও, হাজার পরিশ্রম। এরপরেও ছবি বিক্রি হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তার থেকে কলেজ স্ট্রিটে বড় প্রকাশকের ঘরে বইয়ের প্রচ্ছদ লেআউট করলে পয়সা খারাপ পাওয়া যায় না, পরিশ্রমও কম। কিন্তু লিপিকা বলেছিল, তোমাকে অত পয়সা চিন্তা করতে কে বলেছে? সে তো আমার দায়িত্ব, তুমি শুধু মন দিয়ে ছবি এঁকে যাও। উত্তরে রুদ্র ঠোঁট ফাঁক করে সিগারেটের ধোঁয়া সরু করে ছেড়ে দিয়েছিল ঘরের সিলিংয়ের দিকে। বলে উঠেছিল, ধুৎ, যা বোঝো না তা নিয়ে কথা বলো কেন? এক অবরুদ্ধ ব্যথায় লিপিকার ভেতরটা কোঁকে উঠেছিল। সে বলতে পারেনি, তুমি ঠিকই বলেছ, আমি ছবির কিছু বুঝি না, কিন্তু আমি তো কোনোদিন ছবি বুঝতে চাইনি। বুঝতে চেয়েছি শুধু ছবি আঁকিয়ে মানুষটাকে। সেই যে কফি হাউসের দিনগুলোতে তোমার খয়াটে গাল, সামান্য কোটরাগত চোখ, চোখের নিচে কালি, দীর্ঘ নাকের নিচে শুঁয়োপোকার রোমের মতো গুঁড়ো গুঁড়ো গোঁফ, অর্ধজ্বলন্ত বিড়ি আর অগ্নিস্ফুলিঙ্গের মতো ভাবনা, কথা। আমি যে সেই রুদ্রকেই ভালোবেসেছি, সেই রুদ্রকেই চেয়েছি। এই যে এখন তুমি কত পরিণত, কত সফল। দাবানলের মতো আবেগ আর কণ্ঠ বেয়ে বেরিয়ে আসে না এখন। এখন কাকে কি কথা বললে সন্তুষ্ট করা যায় জেনে গেছো। এখন তোমার গাল আর খয়াটে নয়, হাসলে মেদ ঢেউ তোলে থুতনির নিচে। বিড়ি নয়, কিং সাইজ এখন তোমার ঠোঁটে। এই উজ্জ্বল রুদ্রকে যে আমি কোনোদিন চাইনি। এই উজ্জ্বল রুদ্র তো আসলে রুদ্রের মৃতদেহ। লিপিকা বুঝেছিল এই কথাগুলো। তার পক্ষে রুদ্রকে বলা সম্ভব হয়নি, কারণ ওই শেষের ভয়ঙ্কর শব্দটা তার পক্ষে উচ্চারণ করা কঠিন ছিল। কলেজ স্ট্রিট পাড়ার প্রকাশকের ঘর থেকে ফেরার পথে কফি হাউসের দরজার সামনে দেখা হয়ে গিয়েছিল প্রবীরের সঙ্গে। চমকে উঠেছিল রুদ্র। একই চেহারা করেছিস? রুদ্র দেখেছিল চুল উঠে মাথার ওপরে জায়গায় জায়গায় টাক পড়ে গেছে প্রবীরের। গাল আরও ঢুকে গেছে দু চোখে। অদ্ভুত এক হলুদ ছোঁয়া, যেন অনন্ত জন্ডিস ওর সঙ্গী। কি করছিস? উত্তরে ওর সম্পাদনায় 7 বছর ধরে চরম অনিয়মিতভাবে প্রকাশ পাওয়া লিটল ম্যাগাজিনের নবতম সংখ্যাটি ধরিয়ে দিয়েছিল রুদ্রর হাতে, আর ফিসফিস স্বরে বলেছিল, কোনো জায়গা থেকে ধারে কিছু টাকার ব্যবস্থা করে দে না, আগামী ইস্যুটা না হলে বেরোবে না, দরকার হলে সুদ দেব। রুদ্র প্রায় হেসে ফেলেছিল। শীর্ণ প্রবীর আরও শীর্ণ হয়েছে। লাঠির মতো প্রবীর সরল রেখা হয়ে গেছে। মানুষটাই নেই, আসল নেই, যেখানে সুদ আসবে কোথা থেকে। তাই বলেছিল, এভাবে নিজেকে ক্ষয় করে কি লাভ? প্রবীর যেন চমকে উঠেছিল। এটাকে তুই ক্ষয় বলছিস? এটা যে কি? নিজের থেকে কথার মোড় ঘুরিয়ে দিয়েছিল প্রবীর। বলেছিল, ঠিকানা দে, একদিন যাব। ঠিকানা দিয়েছিল রুদ্র। তারপর লিপিকার কথা জিজ্ঞেস করায়
রুদ্র বুঝেছিল তাদের বিয়ের কথাটা জানে না প্রবীর। গোপন কৌতুকে বলেছিল, আমার সঙ্গে দেখা হয় না রে, তোর সঙ্গে হয়? লিপিকার সঙ্গে রুদ্র দেখা হয় না কথাটা শুনে প্রবীরও অবাক হয়েছিল। কফি হাউসের সেই আড্ডায় সকলেই তো জানতো মাটির বুক থেকে হিমালয়কে সরিয়ে ফেলা সম্ভব, কিন্তু লিপিকার কাছ থেকে রুদ্রকে বা রুদ্রর কাছ থেকে লিপিকাকে সরিয়ে নেওয়া সম্ভব নয়। সেই লিপিকার সঙ্গে রুদ্রর আর এখন দেখা হয় না। প্রবীর মনের রুদ্ধ অর্গল খুলে দিয়েছিল। বলেছিল, আমি জানতাম ও কোথাও নোঙর করবে না, শুধু এঘাট থেকে ওঘাট, ওঘাট থেকে সে ঘাট ছুঁয়ে ছুঁয়ে চলে যাবে। এক কপট সিরিয়াস ভাব মুখে চোখ আটক করে সেই মুহূর্তে প্রবীর কথা বলার উৎসাহকে বাড়িয়ে দিয়েছিল। প্রবীর লিপিকাকে ঘিরে তার মনের গভীর বেড়ে ওঠা অনেক ভাবনার কথা বলে ফেলেছিল, আর রুদ্র তখন নীরবে হো হো করে হাসছিল। আজ সকালে এ বাড়িতে ঢুকে সিঁথিতে সিঁদুর টানা, হাতে শাখা পলা পড়া লিপিকাকে দেখে চমকে ওঠে প্রবীর। সেই মুহূর্তটা যে কি চরম অস্বস্তিতে কেটেছে তা একমাত্র রুদ্রই জানে। আসলে সে তো কল্পনাও করতে পারেনি প্রবীর শেষ পর্যন্ত চলে আসবে। আর সকালের সেই প্রাথমিক পর্বে রুদ্র আর প্রবীরের কথোপকথনের মধ্য দিয়ে লিপিকাও বুঝেছে রুদ্র প্রবীরের কাছ থেকে তাদের বিয়ে হওয়ার কথাটা গোপন করেছে। প্রবীরের দুটি বিহ্বল চোখের দিকে তাকিয়ে জানায় তো নিয়ে উল্টে প্রবীরকে নিয়ে এক নিষ্ঠুর কৌতুক করেছে রুদ্র। কেন কেন এরকম হয়ে উঠেছে রুদ্র? এখন তো রুদ্রের ব্যথা, জীবনযাপনের অনিশ্চয়তা অনেক কম। তাহলে আচ্ছা, ব্যথা মরে গেলেই কি মানুষ নিষ্ঠুর কৌতুকপ্রিয় হয়ে ওঠে? কিন্তু সেটা কি ঠিক বুঝতে পারে না লিপিকা। দুপেক মদ সাত সকালে শরীরে যাওয়ায় স্নায়ুগুলো সব ধনুকের টান টান ছিলা হয়ে উঠেছে। রুদ্র নিচে নেমে আসতে দেখলো রান্নাঘরে ডিমের ঝুড়ি ভাজছে লিপিকা। ওর ঠিক মনে আছে প্রবীরের প্রিয় চাটকি। এ পাড়ায় দোকান বন্ধ বলে পাশের পাড়ার দোকান থেকে ডিম আর পেঁয়াজ নিয়ে এসে ঝুড়ি ভাজছে লিপিকা। রান্নাঘরের চৌকাঠের কাছে এসে দাঁতের সঙ্গে দাঁত ঘষে প্রবীর বলল, এটা কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কিসের বাড়াবাড়ি? ওকে তুমি মদ খেতে অ্যালাউ করলে কেন? অ্যালাউ করার কি আছে? তোমার পুরনো বন্ধু, একসঙ্গে অনেক মদ খেয়েছো। এছাড়াও আড্ডার মাঝখানে যেভাবে বোতল বের করলো, তাতে না করি কি করে? না করো কি করে? রাগে ভেঙচে উঠল রুদ্র। কেন, আমার মুখ থেকে মাঝে মধ্যে গন্ধ পেলে তো দেওয়ালের দিকে মুখ করে শো। তাও তো আগের মতো রেগুলার খাই না। তুমি তো নিজের জন্য খাও না, তুমি তো এখন মদ খাও তোমার দরকারি লোকেদের খুশি করার জন্য, কিন্তু প্রবীর খায় নিজের জন্য। তাতে হয়েছেটা কি? লিপিকার ভেতরে এর জন্য তেমন কোনো ভাবান্তর হলো না। নির্লিপ্ত স্বরে বলে, হবে আবার কি? বলেছিলাম শুধু তফাতটার কথা। ওর আর তোমার তফাত, তুমি অনেক দূর এগিয়েছো, অনেক সুন্দর হয়েছ, কিন্তু মজাটা হলো তুমি থাকতে পারোনি। ও ক্ষয়েছে, ক্ষয়ে ক্ষয়ে আরও শীর্ণ হয়েছে, কিন্তু প্রবীরই থেকে গেছে। এখন আগের মতোই ব্যথা পেতে জানে। সকালে ও যখন সবে এ বাড়িতে ঢুকেছে, দেখলে না আমার সিঁথির সিঁদুর দেখে কীরকম বিহ্বল হয়ে পড়ল? কেন জানাওনি ওকে আমার বিয়ের কথাটা? রুদ্র মেঝের উপরে দৃষ্টি নামিয়ে আনে, বলে, বিশ্বাস করো, অত ভেবেচিন্তে ব্যাপারটা আমি করিনি। সেদিন ওর সঙ্গে দেখা হওয়ার পরে হঠাৎ করে ওকে নিয়ে একটু মজা করতে ইচ্ছে হয়েছিল। মজা? হাঁ করে রুদ্রর দিকে তাকালো লিপিকা। বলল, তুমি না শিল্পী, ছবি আঁকো? আঁকি তো। এবার রুদ্র অবাক। প্রবীর তো কবিতা লেখে, লিটল ম্যাগাজিন করে, ও তো শিল্পী। একজন শিল্পী আরেকজন শিল্পীকে নিয়ে এভাবে মজা করতে পারে? কৌতুকপ্রিয় হয়ে উঠতে পারলে এমন করে? এখন রাত্রি, সমুদ্রের নীরবতা এই জনবস্তিপূর্ণ লোকালয়ের ঘরটিতে। লিপিকা বলে, তো তোমার ভেতরের শিল্পী মানুষটা মরে গেলে আমি কাকে ভালোবাসবো বলো তো? রুদ্র ধীর পায়ে রান্নাঘরের সামনে থেকে সদরের দিকে চলে আসে। প্রবীর বলেছিল সিগারেট ফুরিয়ে গেছে, সিগারেট আনতে হবে এখন। সিগারেট আনা নয়, রুদ্র আসলে পালালো। রাস্তায় হাঁটতে হাঁটতে বুঝতে পারছিল রুদ্র কেন লিপিকা প্রবীরের মদ খাওয়াটাকে প্রশ্রয় দিচ্ছে। প্রবীর তো আসলে মদ্যপান করছে না। যে ক্ষতটা প্রবীর তার শরীরের সৃষ্ট ক্ষতের নিরাময় করছে, যে ক্ষতটা সৃষ্টি করেছে রুদ্রের কৌতুক।